হাসিনার পুত্র সেই সময় ছিলেন আমেরিকায়। হাসিনা পদ্মা পার ছাড়ার পর দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছেন। তিনি ক্ষমতায় বসার পর লাগাতার অশান্তির ছবি সামনে এসেছে। শেখ হাসিনা দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে একের পর এক বার্তা অনলাইনের মাধ্যমে, কখনো কখনো কোনো সংবাদ মাধ্যমের সামনে তিনি ইন্টারভিউ দিচ্ছেন। তারেক রহমান ফিরেছেন। তারেক রহমান ফেরার পর দলীয় নেতা কর্মীরা তারা এখন অনেকটাই চাঙ্গা। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসুক বা না আসুক, বিরোধী দল হিসেবেও তারা থাকতে রাজি। এদিকে বাংলাদেশে ভ্রমণের জন্য আমেরিকা ও যুক্তরাজ্য এক ধরনের রেড অ্যালার্ট জারি করল। বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক করছে ট্রাম্প প্রশাসন। জারি করা হয়েছে 7 দফা নির্দেশিকা। এমনকি একই পথে হেঁটেছে যুক্তরাজ্য। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির আঙিনা ছাড়েননি। 2024 সালে 5ই আগস্ট বিক্ষোভের জেরে দেশ ছাড়লেও তিনি রাজনীতিতে আছেন। সশরীরে না থাকলেও তিনি অনলাইনের মাধ্যমে একের পর এক নেতা কর্মীদের বার্তা দিয়ে চলেছেন। গণবিক্ষোভের জেরে দেশ ছেড়েছিলেন হাসিনা। হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা হতাশ হয়ে পড়েছিলেন। তাদের দলের কর্মীদের কি হবে সেই সব নিয়ে তারা চিন্তায় ছিলেন। শুধুমাত্র হাসিনার বাসভবন নয়, হাসিনার বাসভবন ছাড়াও দলের উচ্চ নেতৃত্বের বাড়িঘর 2024 সালে হামলা করা হয়েছিল। এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল 2024 সালে। সেই ছবি, সেই অশান্তির ছবি আমাদের সকলেরই জানা এবং দেখা। বোনকে নিয়ে হাসিনা দেশ ছেড়েছিলেন 2024 সালে। কারফিউ জারি করা হয়েছিল সেই সময় 3 দিনের জন্য ছুটিও ঘোষণা করা হয়েছিল। আন্দোলনকারীরা তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিল। আন্দোলনকারীদের হঠাৎই পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করেছিল। হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগের মাঝেই রাস্তায় নেমে পড়েছিলেন হাজার হাজার মানুষ। হাসিনার পুত্র সেই সময় ছিলেন আমেরিকায়। হাসিনা পদ্মা পার ছাড়ার পর দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন। বেশ কয়েক মাসে বাংলাদেশের পরিস্থিতি তো শান্ত হওয়ার কথা ছিল, কিন্তু একেবারেই উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছেন। তিনি ক্ষমতায় বসার পর লাগাতার অশান্তির ছবি সামনে এসেছে। প্রত্যেকে চেয়েছিল নির্বাচন খুব তাড়াতাড়ি হোক। নির্বাচনের দিন ইতিমধ্যেই এখন ঠিক হয়ে গিয়েছে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। এখন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন কমিশনের তরফে একথা একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে একের পর এক বার্তা অনলাইনের মাধ্যমে, কখনো কোনো সংবাদ মাধ্যমের সামনে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু সেটা অডিও বার্তা দিচ্ছেন, তিনি ভিজুয়ালি সামনে আসছেন না। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা অপেক্ষা করছেন কবে ফিরছেন শেখ হাসিনা। একটা সময় আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের শত্রু ছিল, কিন্তু এখন তারা অনেকটাই কাছে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, কখন কে কার শত্রু হবে, কখন কে তার মিত্র হবে সেটা বোঝার উপায় কারোরই নেই। ঠিক বাংলাদেশের ক্ষেত্রে যেটা হলো, তারেক রহমান ফিরেছেন। তারেক রহমান ফেরার পর দলীয় নেতা কর্মীরা তারা এখন অনেকটাই চাঙ্গা। আওয়ামী লীগ এবং বিএনপি তারা এখন অনেকটাই কাছে। শেখ হাসিনা বলেছেন বিএনপি ক্ষমতায় এসে সুষ্ঠুভাবে একটা নির্বাচন করুক। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বাংলাদেশে প্রথম কোনো মহিলাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আদালতের রায় ঘোষণার পরে শেখ হাসিনা দাবি করেছিলেন এই রায় পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবার ভারতের গণমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় হাসিনাকে, বাংলাদেশে আপনার বিমান অবতরণের পর আপনার অগ্রাধিকার সর্বপ্রথম কি হবে, কবে দেশে ফিরবেন সেটা কোনো বড় প্রশ্ন নয়, কিন্তু এতগুলো দিন পরে দেশে ফিরে তিনি প্রথম কি কাজ করবেন সেটাই এখন বড় প্রশ্ন। যে প্রশ্ন সংবাদ মাধ্যমের তরফে করা হয়েছে শেখ হাসিনাকে, তাতে শেখ হাসিনা একেবারে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিয়েছে। কিন্তু কি পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিয়েছে সে কথাটা বলবো, কিন্তু তার আগে বলে রাখি, এই যে শেখ হাসিনা অডিও বার্তা দিয়েছেন, গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, রাজনৈতিক দিক থেকে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথা বলছিলাম,
ফেরার পর অগ্রাধিকার কি হবে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল। শেখ হাসিনা প্রশ্নের উত্তরে একেবারে পয়েন্ট টু পয়েন্ট বলেছিলেন, প্রথমত দেশের সাংবিধানিক শাসন ভেঙে পড়েছে, দ্বিতীয়ত আইনের শাসন বদলে চলেছে মব রাজনীতিতে, তৃতীয়ত অর্থনীতি স্থগিত, বিনিয়োগ বন্ধ, চতুর্থত দেশে কর্মসংস্থান সংকুচিত, সংখ্যালঘুরা আতঙ্কে। সবকটি বিষয়ে জোর দিয়েছে শেখ হাসিনা সাক্ষাৎকারে। তিনি বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আওয়ামী লীগের তরফে মেনে নেওয়া হবে। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসুক বা না আসুক, বিরোধী দল হিসেবেও তারা থাকতে রাজি। এই সাক্ষাৎকারের মাধ্যমে একটা বিষয় কিন্তু স্পষ্ট, রাজনীতি কিন্তু সহজে ছাড়ছেন না শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন নিয়ে সহিংসতা বাড়ছে। জামায়াতে ইসলামের একজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে উত্তাল বাংলাদেশ। তার মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য আমেরিকা ও ইংল্যান্ড বাংলাদেশে অবস্থিত তাদের নাগরিকদের সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করছে, আর আমেরিকা বাংলাদেশে অবস্থিত তাদের নাগরিকদের এক ধরনের রেড অ্যালার্ট জারি করেছে। এই বার্তাটি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর একটি বড় ধাক্কা, যেখানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি নেই দেশে, অথচ আন্তর্জাতিক ক্ষেত্র থেকে এই পরিস্থিতি। তারপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে সব ঠিক রয়েছে। এদিকে বাংলাদেশে ভ্রমণের জন্য আমেরিকা ও যুক্তরাজ্য এক ধরনের রেড অ্যালার্ট জারি করলো। বিশ্বের দুই প্রভাবশালী দেশ আমেরিকা এবং ইংল্যান্ড যে নির্দেশিকা জারি করেছে বাংলাদেশের বিষয়ে, সেটা নিয়ে প্রবলভাবে সমালোচনা চলছে পদ্মাপাড়ে। নির্বাচনের অশান্তির আশঙ্কা করছে তারা, আর সেই কারণেই আগেভাগেই বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক করছে ট্রাম্প প্রশাসন। জারি করা হয়েছে 7 দফা নির্দেশিকা। এমনকি একই পথে হেঁটেছে যুক্তরাজ্য। ভ্রমণের ক্ষেত্রেও তারা সতর্কতা জারি করেছে। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচন, একদিনে গণভোট, কিন্তু তার আগে থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। শুধু তাই নয়, দেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে সে দেশের সেনাবাহিনী এবং পুলিশ। সব মিলিয়ে অশান্তির বাতাবরণ পদ্মাপাড়ে। ইদানিং আরও একটি ছবি উঠে এসেছে, সেটি হলো যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে সংঘর্ষে কোনো পক্ষের কেউ আহত বা নিহত হলে প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করছে, যার জেরে কার্যত আরও ভয়ঙ্কর পরিস্থিতি রূপ নিচ্ছে বাংলাদেশ। এমনকি কয়েকজন সংখ্যালঘু মানুষকে টার্গেট করে তাদের উপর হামলা চালানো হয়েছে। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প। ঢাকায় মার্কিন দূতাবাসের তরফে কিছু সতর্কতা অবলম্বনের কথা জানানো হয়েছে। নির্বাচনের সময় সহিংস উগ্রপন্থী হামলা হতে পারে, দুষ্কৃতিকারীদের নজর থাকতে পারে। সেই সমস্ত বিষয় মাথায় রেখেই মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। মার্কিন নাগরিকদের উচিত অশান্তি এড়িয়ে চলা, যে কোনো ধরনের সভা সমাবেশ থেকে দূরে রাখা উচিত বলে মনে করছে মার্কিন দূতাবাস। নির্বাচনের কথা মাথায় রেখেই আগামী 10 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বাইক চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। এমনকি 11-12 তারিখ সমস্ত যানবাহনের ওপর একই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এমনকি মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে, বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলুন, সর্বদা সতর্ক থাকুন। স্থানীয় সংবাদ মাধ্যম কী ধরনের সংবাদ পরিবেশন করছে সেগুলোর দিকে নজর রাখুন। অশান্তি এড়িয়ে কিভাবে চলাচল করা যায় সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে মার্কিন দূতাবাসের তরফে। অন্যদিকে যুক্তরাজ্য নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠী সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করেছে দেশটি। ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড গভর্নমেন্ট অফিস থেকে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, FCDO পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। যুক্তরাজ্য তার দেশের নাগরিকদের জানিয়েছে যে সাবধানতার সঙ্গে পরিকল্পনা করতে হবে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা উচিত। অর্থাৎ বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে দুটি দেশ রেড অ্যালার্ট জারি করেছে। এর মধ্যে খবর, বাংলাদেশের নির্বাচনে মাত্র 16টি দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে, যার মধ্যে নেই আমেরিকা। ফলে বাংলাদেশের আসন্ন নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।